আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ইকোনমিক্স সেকেন্ড পেপারের ২য় অধ্যায়ের পার্ট 4 পড়ব। মানে পার্ট 5 পড়ব। 4 তো কালকে দিয়েছিলাম। এটি শেষ অংশ। শস্য বহুমুখীকরণ। একই জমিতে একই সাথে একাধিক ফসল উৎপাদন করাকে শস্য বহুমুখীকরণ বলে। অর্থাৎ একটা জমিতে একাধিক ফসল মানে একের অধিক ফসল উৎপাদন করাকে শস্য বহুমুখীকরণ বলে। শস্য বহুমুখী মানে এটা করলে এর গুরুত্ব বা প্রয়োজনীয়তা কি সেগুলো আমরা পয়েন্ট আকারে দিতে পারছি, মানে পয়েন্ট আকারে লিখছি। মানে এগুলোতে যদি প্রশ্নতে আসে তখন আপনারা পয়েন্ট আকারে লিখলে ভালো হবে। শস্য বহুমুখীকরণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। উৎপাদন বৃদ্ধি পাবে, অর্থাৎ অবশ্যই উৎপাদন বৃদ্ধি পাবে। এখানে একাধিক ফসল উৎপাদন করা হলে উৎপাদনগুলো মানে ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে। তারপর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, মানে একাধিক ফসল উৎপাদন করলে তার শ্রমিকও বেশি প্রয়োজন হবে, তার মানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তারপর মাথাপিছু আয় এবং জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পেলে তার আয় বৃদ্ধি পাবে, তারপর তার মাথাপিছু আয়ও মানে জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। তারপর জমির উর্বরতা বৃদ্ধি পাবে। আমরা জানি জমিতে বেশি ফসল উৎপাদন করালে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। তারপর ঝুঁকি হ্রাস পায়, কারণ বেশি শ্রমিক দিয়ে কাজটা করা হয়। তারপর পোকামাকড়ের উপদ্রব কমানো যায়। তারপর জমির আগাছা দমন করা যায়। খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা যায়। মানে খাদ্য একদম স্বয়ংসম্পূর্ণ থাকে, মানে খাদ্যের অভাব, মানে ন্যূনতম খাদ্যের অভাবটা দেখা দেয় না। পরিবেশের ভারসাম্য রক্ষা করে। অধিক ফসল উৎপাদন কারণে মানে একাধিক ফসল উৎপাদন করার কারণে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আমরা জানি গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, এটা পরিবেশের ভারসাম্য রক্ষা পায়। তারপর পুষ্টিকর খাদ্যের চাহিদা পূরণ করা হয়। এই 10টা পয়েন্ট পরীক্ষাতে আসলে আমরা লিখে দিতে পারবো। পরীক্ষাতে এমন করে আসতে পারে, শস্য বহুমুখীকরণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা কি সেটা ব্যাখ্যা করো। তখন আমরা শস্য বহুমুখীকরণ কাকে বলে সেটা লিখে, মানে এর গুরুত্ব বা প্রয়োজনীয়তা এই পয়েন্ট আকারে লিখলেই হবে। তারপর কৃষিতে অভিযোজন কি? কৃষিতে অভিযোজন বলতে এখানে খাপ খাওয়ানো, পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়ানো, যে কথা মানে কৃষি কাজের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়া, সেটাকেই বোঝানো হচ্ছে। প্রতিকূল পরিবেশে, প্রতিকূল মানে বিপক্ষ, এই মানে পরিস্থিতিতে সাথে খাপ খাইয়ে কৃষি জমিতে ফসল উৎপাদন করাকে অভিযোজন বলা হয়। কৃষিতে অভিযোজন বলা হয় মানে পরিস্থিতিটা, মানে কৃষি জমিতে কাজ করার মতো পরিস্থিতি তোমার প্রতিকূলে আছে, মানে তোমার বিপক্ষে কাজ করার মতো অবস্থা নাই। এই অবস্থাতে তুমি যেভাবে এটা কাজ করা যায়, মানে সেই উপায়টা তুমি বের করবে, বের করে কাজটা করবে, এটাকেই কৃষি মানে কি খাপ খাওয়ানো বলে। এটাতেই মানে মানে কৃষিতে ভাষায় বলা হয় কৃষিতে অভিযোজন। তারপর জৈব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। জৈব প্রযুক্তিকে ইংরেজিতে বায়োটেকনোলজি বলা হয়। আমরা এটা বিস্তারিত পড়ি। 1919 সালে হাঙ্গেরীয় প্রকৌশলী কার্ল এরিকি সর্বপ্রথম জৈব প্রযুক্তির ধারণাটি উদ্ভাবন করেন। প্রযুক্তির সাহায্যে উদ্ভিদ বা প্রাণীর যে অংশ মানুষের কল্যাণে ব্যবহার করা হয় তাকে জৈব প্রযুক্তি বলা হয়। এইটা কিন্তু অনেক প্রশ্ন আছে, হিউজ প্রশ্ন এটা থেকে আসে। আর এটা এমসিকিউতে অনেক আসে, মানে সালটা আসে, হাঙ্গেরীয় প্রকৌশলী ওনার নামটা আসে কার্ল এরিকি 1919 সালে সর্বপ্রথম জৈব প্রযুক্তির ধারণাটি উদ্ভাবন করেন। আর জৈব প্রযুক্তি কাকে বলে? প্রযুক্তির সাহায্যে উদ্ভিদ বা প্রাণীর যে অংশ মানুষের কল্যাণে ব্যবহার করা হবে তাকেই জৈব প্রযুক্তি বলা হয়। তারপর সেচ কাকে বলা হয়? সেচ আমরা জানি জমিতে পানি দেওয়াকে, এটাকে সেচ বলা হয় সাধারণত। বইয়ের পাশে কি বলে আমরা দেখি, ভূগর্ভস্থ বা উপরিবস্ত পানি যন্ত্রের সাহায্যে জমিতে পানি সরবরাহ বা অপসারণকে সেচ বলে। ভূগর্ভস্থ মানে মানে মাটির নিচ থেকে পানি উঠানো, এটাকে বোঝানো হয়। ভূপরিস্থ মানে মাটির উপর থেকে, মানে যেভাবে পানি দেওয়া হয় যন্ত্রের সাহায্যে, সেটাকেই সেচ বলা হয়। আমরা একটা মানে বলি, কৃষিতে উপখাতে জিডিপির একটি সম্ভাব্য চিত্র অঙ্কন করে। এটা কমন প্রশ্ন, এই 2য় অধ্যায়ে এটা আসেই। আমরা প্রশ্নটা দেখে নিন। কৃষির উপখাত শস্য, শাকসবজি, প্রাণী সম্পদ, বনজ সম্পদ। মানে সাল দিছে 2011-12, 12-13 অর্থ বছরে, মানে এগুলা কি কি হয়েছে, শস্য শাকসবজি কিরকম হয়েছে, প্রাণী সম্পদ কিরকম হয়েছে, বনজ সম্পদ, এগুলো আমরা চিত্র আকারে আমাদের মনে রাখতে হবে। সময় বা সাল এই পাশে লিখতে হবে, ডান পাশে লিখতে হবে, ভূমি অক্ষে লিখতে হবে, আর আর পরিমাণটা এই বাম পাশে লম্ব অক্ষে লিখতে হবে। তারপর আমরা 2টা অর্থ বছর লিখে দিয়েছি, 2011-12 বা 12-13। আমাদের এখানে আগে এরকম চিহ্নিত দিয়ে রাখতে হবে, এরকম। যেমন এটা আমি আড়াআড়ি ভাবে মানে কি বাঁকা বাঁকা করে দিছি, এটা শস্য শাকসবজি,
এটা শস্য শাকসবজি। তারপর প্রাণী সম্পদ, প্রাণী সম্পদটা আমি এভাবে দিয়েছি আড়াআড়ি ভাবে। এইটা হচ্ছে প্রাণী সম্পদ। আর লম্বালম্বি ভাবে দিয়েছি, এটা হচ্ছে বনজ সম্পদ। আচ্ছা, আমরা এখানে সাল দিয়েছি। তারপর আমাদের এখানে সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান হচ্ছে ১,০৮,০৯৯। তা আমরা কত করে ব্যবধান? সর্বনিম্ন হচ্ছে যে ১৪,০০০। ১৪,০০০ হলে তা আমরা ২০,০০০ করে ব্যবধান নিব, কারণ আমাদের ১,০০,০০০ পূরণ করতে হবে। তো আমরা ২০,০০০ করে নিলাম। ২০, ৪০, ৬০, ৮০, ১,০০,০০০ এভাবে নিলাম। তা আমরা ১১-১২ শস্য শাকসবজি কত? ১,০৮,৯৯৯। আমরা এটার উপরে দেখছেন, এটার উপরে একটু দিতে হবে, কারণ ১,৮৯৯ বলা হয়েছে। তারপর প্রাণী সম্পদ হচ্ছে ২২,৯৯৯। ২২,০০০, এই ২০,০০০-এর একটু উপরে দিতে হবে, কারণ এখানে ২২,০০০ বলা হয়েছে। দেখছেন, উপরে দেয়া হয়েছে। আপনারা এগুলো একটু সমানভাবে নেবেন। তারপর বনজ সম্পদ হচ্ছে ১৪,৯৮১। আমাদেরকে ২০-এর নিচে দিতে হবে। আমরা ২০-এর নিচে দিয়েছি। তা আমরা এইটা একইভাবে সেই একই রুলসে করব। এভাবে আমি এখানে একটু ভুল করে ফেলার মতো, আমাদের কলেজের টিচাররা বলছে মানি এই মাঝখানের স্পেসটা, জায়গাটা সমানভাবে নেওয়ার জন্য, একটা সৌন্দর্যের জন্য নিলে ভালো হয়। আমরা এভাবে নেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসটা কেমন লাগলো আপনারা জানাবেন। আর এগুলো আপনারা নোট করে ফেলার চেষ্টা করবেন, কারণ পরীক্ষার আগে তখন এত তাড়াহুড়া করে দেখার সময় থাকে না। নোট থাকলে সম্ভাব্য ভালো হয়, এবং দেখা মানে একটু চোখ বুলালেই হয়ে যায়, যেমন আমিও নোট করে ফেলেছি। তাহলে আজকে আর নয়, আবার সামনে নতুন ক্লাস নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।